মাঠের প্রয়োজনীয়তা ঢাকা শহরে আসলে কতটা জরুরি বাচ্চাদের খেলাধুলা বেড়ে ওঠার জন্য? না, তা তো অবশ্যই অনেক জরুরি, কারণ মাঠ খুব অল্প সংখ্যক মাঠ দেখা যায় আসলে ঢাকা শহরে। মাঠ বাড়লে ভালো। আমার এখন যারা আছেন, যারা প্রশাসনে আছেন, তারা যদি চান যে আরও মাঠ তৈরি করা, জায়গা কিন্তু আছে, সঠিকভাবে ওইটার মানে সঠিকভাবে এটাকে তৈরি করার জন্য আসলে ওরকম লোক পাওয়া যাচ্ছে না। যদি এরকম চ্যাননারির মতন সুন্দর একটা মাঠ তৈরি করতে পারে সব জায়গায়, আমার মনে হয় যে এই ছোটো ছোটো বাচ্চাদের খেলার জায়গাটা তৈরি হবে এবং অনেক 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 ছোটো বাচ্চার থেকেই কিন্তু আসলে প্লেয়ার তৈরি হয়। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সব ধরনের খেলা থেকে নতুন নতুন মুখ দেখা যাবে। সো আমি মনে করি যে চেয়ারম্যানবাড়ির এরকম সুন্দর পরিবেশে এরকম মাঠ যদি অন্যান্য এলাকায় তৈরি করতে পারে, অবশ্যই অনেক সুন্দর একটা পরিকল্পনা হবে আমার কাছে মনে হয়। Next level, well done, side by side, free. তবে তবে আপনি যখন আর কি যে সময়টা শুরু করেছিলেন পেসার হিসেবে, তখন বাংলাদেশে আসলে পেসারদের খুব একটা স্বল্পতা ছিল বলতে গেলে। এখনকার কথা যদি বলি, পিএসএলে নাহিদ রানা, শরীফুল ইসলাম, তারা যেভাবে দুর্দান্ত করছে এবং আন্তর্জাতিক মিডিয়া তাদেরকে যেভাবে প্রশংসা করছে, অ্যাজ এ সাবেক ক্রিকেটার হিসেবে এই নাহিদ রানাকে নিয়ে যদি আমি জানতে চাই, তার যে এই যে বোলিং স্পিড কিংবা বোলিং পেস সব কিছু মিলে তাকে কেমন দেখছেন, তার ব্যাপারে কী বলবেন? না, আমার তো মনে হচ্ছে মাত্র শুরু হয়েছে, ওর লম্বা সময় আছে। আসলে তাকে তার খেলাটা আসলে তাকে বুঝে খেলতে হবে, কারণ পেস বোলারদের অনেক ইনজুরি আসে। সো আমার মনে হয় যে তার খেলার সংখ্যাটা বুঝে, তার ওয়ার্কলোড বুঝে আসলে ম্যাচ খেলা উচিত এবং তার ফিউচার কিন্তু এখনও অনেক লম্বা ফিউচার পড়ে আছে। তো আমি মনে করি যে নাহিদ রানাকে তার বোলিংয়ের সাথে তার শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে। যদি সে সেটা মেনটেন করে চলতে পারে, আমি মনে করি তার ফিউচার অনেক অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ডে সে 1-2 নম্বর বলারের মধ্যে চলে আসবে। অনেকদিন থেকে আসলে আপনারা নির্বাচন হিসেবে কম্পিটিটিভ খেলা আসলে খুব বেশি দেখতে পারেন না। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে 4 তারিখ থেকে, নিশ্চয়ই এটা আপনারা খুব ভালোভাবে দেখবেন নিশ্চয়ই। যদিও বলেছেন যে ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক হয়তো খুব বেশি পরীক্ষা নিতে হবে না, তারপর ঢাকা প্রিমিয়ার লিগটাকে কীভাবে দেখেন আপনারা? আসলে অবশ্যই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ শুধু তো ওয়ার্ল্ড কাপের পরেও তো বাংলাদেশ টিম আরও দূর যাবে। তো সেক্ষেত্রে আমাদের তো প্লেয়ার দরকার হবে তখন। সো আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য, কারণ আমাদের সামনে এইচপি আছে। এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার-23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছে না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দেবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। নিউজিল্যান্ড সিরিজে অনেকে বলছেন যে আসলে নিউজিল্যান্ডের টিমটা বি টিম, অনেকে অনেক কিছু বলছেন। আপনার কাছে কী মনে হয় যে নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ হবে আমাদের? বি টিম বলাটা ঠিক হবে না, কারণ ওদের যদি দেখেন টিমে কিন্তু সবাই মোটামুটি এক ধাপারই ক্রিকেট খেলেন। সো আমার কাছে মনে হয় যে কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে। সো যেদিন ভালো খেলবে তার জিতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে, তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। বাট বি টিম বলে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। শান্ত ভাই, নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে কী ধরনের উইকেটে বাংলাদেশ খেলার পরিকল্পনা করছে? আরে আসলে এটা চিফ সিলেক্টর, তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন, তারা কী ধরনের উইকেট চান সেটা আসলে খুব সম্ভবত মনে হয় যে আমার জানা মতে একটু স্লো উইকেট হতে পারে, বাট চাচ্ছেন যে যাতে রান হয় সাথে। বিশ্বকাপের ব্যাপারটাও তো মাথায় আসে নিশ্চয়ই। ওয়ানডেগুলো জিততে হবে, এখানে পয়েন্টের ব্যাপার আছে, 9-এ থাকতে হবে, একটা সমীকরণ রয়েছে। সব কিছু মিলে আজকে হোম অ্যাডভান্টেজটাও কি নিতে চাইবে টাইগাররা? শুধু বাংলাদেশ না, সব দেশই হোম অ্যাডভান্টেজটা নেন। তো বাংলাদেশও চাবেন সেটা অ্যাডভান্সটা নেওয়ার জন্য। সো আমি মনে করি সেটা তারা রাজি করবেন। তো ফলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম যে সেইপে আছেন, তারা যদি তাদের সঠিক খেলাটা খেলতে পারেন, তাহলে আমার মনে হয় যে আমাদের হোম উইকেটে আমরা তাদেরকে হারানো সম্ভব।